হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? চেক ইউর ইন্টারনেট কানেকশন। ওকে। হ্যালো, শোনা যাচ্ছে? আজকে প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস। আজকে উপস্থিত সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই ক্লাসে এবং আজকে আমরা প্র্যাকটিস অফ মেডিসিন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকের আলোচনার বিষয় আমি বলেছিলাম রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। অর্থাৎ আমরা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস খুব কমন একটা আমাদের রোগ, আমরা চেম্বারে দেখি এবং শুধু দেখার পরে আমরা অনেকে বলে দিই যে হোমিওপ্যাথি মেডিসিন ঠিকমতো দিলে এটা কমে যাবে। কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিস বিষয়টা কি? তার একটা প্যাথোলজিক্যাল চেঞ্জেস আছে, প্যাথোলজিক্যাল পরিবর্তন হয় এবং তার সাথে প্র্যাকটিস অফ মেডিসিনের নিয়ম অনুযায়ী পেশেন্টের কতগুলো লক্ষণ আমরা দেখি। প্রত্যেকেরই যে লক্ষণ একই রকম হবে সেটা আবার কথা নয়। আবার এর সাথে যদি আমরা আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর রিলেশন দেখি, সেই রিলেশন অনুযায়ী যদি দেখা যায়, যেমনি এক একটা মেডিসিনের এক এক ধরনের সিমটম, আর্থ্রাইটিসের সিমটম আছে, ঠিক আমরা মেডিসিনেও সেই রকম লক্ষণগুলো বুঝতে পারি। কিন্তু মেডিসিনে যে লক্ষণগুলো আমরা দেখি, যে লক্ষণগুলো কেন হচ্ছে, তার প্যাথোলজি, সেটা আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারি। এবং এই বোঝাটাকে যদি আমরা মেটেরিয়া মেডিকার সাথে রিলেশন করি, তবে কিন্তু আমরা একটা পেশেন্টকে ভালো করে বুঝতে পারবো। একটা পেশেন্ট, একটা রোগী, সে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, হাতে ব্যথা, এই ব্যথা নিয়ে এসছে। তো ব্যথা নিয়ে আসলেই আমরা তাকে বলতে পারি না রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হয়েছে। ব্যথাটা কখন হচ্ছে, কীরকম হচ্ছে, কখন বাড়ছে, কখন কমছে, কি অবস্থায় তার এটা বেশি হয়, এইগুলো যখন পেশেন্টের সঙ্গে আমরা জিজ্ঞাসা করি, পেশেন্টের লক্ষণগুলোকে জিজ্ঞাসা করি, আমরা সাইমেলটেনিয়াসলি মানে পাশাপাশি আমরা আমাদের মেটেরিয়া মেডিকার প্রত্যেকটা মেডিসিনের কিন্তু এইরকম আমরা জিজ্ঞাসা করি যে একটা রোগী রাস্টাক্স, রোডোডেনড্রন, তার কোন কোন লক্ষণ হলে রাস্টাক্স দেবো, কোন কোন লক্ষণ হলে রোডোডেনড্রন দেবো, কোন কোন লক্ষণ হলে রুটা দেবো,
তাহলে এই যে ভ্যারিয়েশন, এই যে কম্পারেটিভ করা মেটেরিয়া মেডিকা, এই কম্পারিজন করতে গেলে আপনাদের কিন্তু আগে মেডিসিনের বিষয়বস্তুগুলো জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিনের বিষয়বস্তুগুলো জানতে হবে এবং তার সঙ্গে প্যাথোলজিক্যাল বিষয়বস্তুগুলো জানতে হবে। তো আমরা আজকে এই রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, এটা একটা অনেক বড় চ্যাপ্টার, কিন্তু মানে অনেক কিছু জানার বিষয় আছে, সবটাই এই কম সময়ের মধ্যে করা সম্ভবপর নয়। আমি বলেছিলাম দুটো ক্লাস, তিনটে ক্লাস হলে তবে সুবিধা হয়। তো আমরা প্রথমে আসি, আমাদের বডিতে কতগুলো জয়েন্ট আছে। আমাদের হাতের জয়েন্ট আছে, পায়ের জয়েন্ট আছে। এখন কোনো পেশেন্ট এসে বলল আমার হাঁটু যন্ত্রণা করছে, হাঁটুতে ব্যথা করছে। এবার পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করলেন তার লক্ষণটা, যে তার হাঁটলে যন্ত্রণাটা বাড়ছে না একটা জায়গায় রেস্ট হয়ে বসে থাকলে যন্ত্রণা বাড়ছে। কেন আমরা জিজ্ঞেস করি? এই কেন মানে কি আমাদের জিজ্ঞেস করতেই হবে এরকম না, তার সাথে কিন্তু রোগের একটা লক্ষণের সাদৃশ্য আছে, যেই কারণে আমরা জিজ্ঞেস করি। কারণ এই যে জয়েন্ট, এই জয়েন্টগুলো, যে হাড়ের যে জয়েন্ট, এই জয়েন্টগুলোর ওপর নির্ভর করেই কিন্তু আমাদের বিভিন্ন আর্থ্রাইটিসগুলোর ভাগ করা হয়েছে। এবার আমাদের বডিতে, আমাদের দেহে কতগুলো ফিক্সড জয়েন্ট আছে, যারা নড়াচড়া করে না, ফিক্সড, একদম এক জায়গায় আটকে থাকে। যেমন যেমন ব্রেনের যে জয়েন্টগুলো, ব্রেনের যে হাড়গুলো আছে, তার যে জয়েন্টগুলো আছে, স্কাল বোন, স্কাল টাইপ, একে বলি আমরা স্কাল টাইপ, এইগুলো হচ্ছে একদম ফিক্সড, ইমুভেবল জয়েন্ট। আবার সাইমultaneously কিছু কিছু আছে যারা স্লাইটলি মুভেবল জয়েন্ট। স্লাইটলি মুভেবল জয়েন্ট মানে কি? আমাদের পেছনে যে ভার্টিব্রাগুলো আছে, শিরদাঁড়া, পেছনের শিরদাঁড়ার মধ্যে অনেকগুলো ভার্টিব্রা পরপর সাজানো থাকে, একটার পর একটা, একটার পর একটা করে সাজানো আছে। তাহলে এই ভার্টিব্রাগুলো মুভমেন্ট করছে, আমরা এরকম দেখছি, এই করছি, ওই করছি। তাহলে এই যে নড়াচড়া করছি তার একটা মুভমেন্ট হচ্ছে, তার একটা মুভমেন্টটা দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে একটা পেশেন্টকে যদি বলি যে আপনি নড়াচড়া করুন, এমনি নড়াচড়া করুন, বলছে আমি নড়াচড়া করতে পারছি না, কারণ আমি নড়াচড়া করলেই আমার যেন পিঠের শিরদাঁড়াটা ব্যথা হচ্ছে। তার মানে তার মুভমেন্ট করলে ব্যথা হচ্ছে, তাহলে রেস্টে তার ভালো থাকছে। তাকে যদি বলি যে আপনি যদি বসে থাকেন, আপনি যদি শুয়ে থাকেন, তখন সে বলছে আমি ভালো আছি। হ্যালো, বলো। রোজই যাচ্ছে। কালকে তো ঈদের ছুটি আছে, পরের দিন দেবো, শুক্রবার। ঠিক আছে। ওটা তো টিউবারকুলোসের টেস্টটা করতে দিই, আমি তো ওগুলো টেস্টগুলো করতে বললাম, টেস্টগুলো করে আসুন। ঠিক আছে, চলো, তারপরে তুমি বৃহস্পতি শুক্রবার আসো। আর ব্লাড টেস্ট তো আছেই একটা, ব্লাডে দেখি কী পরিস্থিতি আছে। ঠিক আছে, তারপরে আসো, ডিসকাস করে নেবো তাহলে। ঠিক আছে, ও স্পন্ডিলাইটিসই হচ্ছে, বুঝেছো, স্কলিওসিস হয়ে গেছে, ভার্টিব্রা বেঁকে গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, সরি, একটা ফোন এসছে। তো এর ফলে আমরা কি দেখলাম, যে কিছু জয়েন্ট আছে স্লাইটলি মুভমেন্ট করছে, এই যে ভার্টিব্রা পেছন দিকে। আমি দুদিন আগে একটা পেশেন্ট, যেটা নিয়ে আলোচনা করছিলাম, একটা বাচ্চা মেয়ে, ওই 12-13 বছর বয়স হবে, তার পিঠে অসম্ভব যন্ত্রণা হচ্ছে, অসম্ভব যন্ত্রণা হচ্ছে, কিছুতেই কোনো কিছুতে ব্যথাটা কমছে, এবং সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে দীর্ঘদিন ধরে, খেয়েও ব্যথাটা কমছে। তো আমার হসপিটালের আউটডোরে এসেছিল। তো বাচ্চা মেয়েটার এই যে যন্ত্রণাটা কেন হচ্ছে, তার যে ভার্টিব্রা,
স্পাইনাল কর্ড যে ভার্টিব্রাগুলো নিয়ে বলছিলাম যে ভার্টিব্রা স্লাইডলি মুভেবল করে, সেটা তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, সেটা বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার জন্য নার্ভের উপরে একটা ডিপ্রেশন হচ্ছে, তার জন্য তার এই সিভিয়ারিটি পেন হচ্ছে। তাহলে এটা একটা কজ। ঠিক সেই রকম আমরা বলছি, এইগুলো পরে আবার মেডিসিনে আমি আলোচনা করছি। তো স্লাইটলি মুভমেন্ট তার একটা হলো, তাহলে এই স্লাইটলি মুভমেন্টটা করে তারা ভার্টিব্রা স্লাইটলি মুভমেন্ট করে। বাট এই স্লাইটলি মুভমেন্ট আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করবো যে সে হাঁটতে গেলে ব্যথা লাগছে না বসে থাকলে ব্যথা লাগছে, তার মুভমেন্টের উপর নির্ভর করছে। গেল এখানে এই যে স্লাইটলি মুভমেন্ট ভার্টিব্রার কথা বলছি, এখানে অনেকগুলো সমস্যা আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনে বা রোগের মধ্যে আছে, রোগ নির্ধারণের মধ্যে আছে। আবার কিছু কিছু জয়েন্ট আছে যেগুলোকে আমরা বলি ফ্রিলি মুভমেন্ট। আমি হাত মুভমেন্ট করছি, পা মুভমেন্ট করছি, এই জয়েন্টগুলোকে বলি আমরা ফ্রিলি মুভমেন্ট। এখন এই মুভমেন্টগুলো যদি রেস্ট্রিক্টেড হয়ে যায়, বন্ধ হয়ে যায়, অর্থাৎ হাতটা আমি এরকম মুভমেন্ট করছি, আর মুভমেন্ট করতে পারছি না, ফিঙ্গারটা এরকম মুভমেন্ট করছি, ফিঙ্গারটা মুভ করতে পারছি না, এরকম আটকে আছে, পাচ্ছি না এরকম। তাহলে এই যে মুভমেন্ট, এইগুলো কিন্তু এক একটা লক্ষণ। মানে আমরা যে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস করছি তার বেসিক জায়গাটা হচ্ছে এরকম এক একটা লক্ষণ। তো এই জিনিসগুলো প্রাইমারি জায়গা থেকে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। তো এই যে মুভমেন্টগুলো হয়, এই মুভমেন্টগুলোর লক্ষণগুলো দেখেই আমাদের ডায়াগনোসিসে যেতে হবে। তারপরে আমরা দেখি যে এই বোনসটা, মানে হাড়ের যে আর্টিকুলেশনটা হয়, মানে জয়েন্টের মধ্যে যেটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, এবং সেখানে একটা ফ্লুইড থাকে, তরল পদার্থ থাকে, তাকে বলে সাইনোভিয়াল ফ্লুইড এবং সাইনোভিয়াল জয়েন্ট। এই জয়েন্টের মধ্যে তার কিন্তু আর্টিকুলেশনটা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ এই হাড়গুলো সেখানে জয়েন্ট করছে। এখানে আছে ফাইব্রাস ক্যাপসুল আছে আর সাইনোভিয়াল মেমব্রেন আছে, এবং এই সাইনোভিয়াল মেমব্রেন তার সাথে এর মধ্যে ব্লাড সাপ্লাই আর কিছু কিছু নার্ভ আছে, যে নার্ভগুলো এখানে সাপ্লাই হয়। অনেক সময় আমরা হাত মুভমেন্ট করতে পারি না, অনেক সময় নেকটা এরকম করে মুভমেন্ট করতে পারি না, মুভমেন্ট করলেই যেন ব্যথা হচ্ছে, বা হাতটা মুভমেন্ট করলেই ব্যথা হচ্ছে। তাহলে এইগুলো যেমন আছে এইভাবে আছে। আবার যদি দেখি আমরা ভার্টিব্রাল জয়েন্ট যেটা নিয়ে বলছিলাম যে কম মুভমেন্ট, তাহলে একটা কিছু বললাম ফিক্সড মুভমেন্ট, একটা কম মুভমেন্ট, একটা বেশি মুভমেন্ট। তাহলে এই যে মুভমেন্টগুলো আছে, এই মুভমেন্টগুলোকে আলাদা আলাদা করে যদি করি, ভার্টিব্রাল জয়েন্টের যে মুভমেন্ট, ভার্টিব্রাল যে ডিস্ক থাকে, ভার্টিব্রালটা একটা ডিস্কের মতন, ওটা বলে ভার্টিব্রাল ডিস্ক, ঠিক আছে। অনেক সময় একটা ডিজিজ হয় বা রোগ হয় যাকে বলি আমরা ডিস্ক কোলাপস, ভার্টিব্রাল ডিস্ক কোলাপস হলো। তাহলে এই যে ভার্টিব্রাল ডিস্ক, তাহলে এই ভার্টিব্রাল ডিস্কের দুটো পার্ট থাকে, একটাকে বলি আমরা অ্যানুলাস পার্ট, অর্থাৎ অ্যানুলাস ফাইব্রোসাস পার্ট, যেটা হচ্ছে পেরিফেরাল বাইরের দিকের পার্ট, আর একটা সেন্ট্রাল পার্ট যেটাকে বলি আমরা নিউক্লিয়াস পালপাস। তাহলে এই দুটো পার্টকে আমরা ভার্টিব্রাল জয়েন্টে ভাগ করি, ঠিক আছে। তাহলে দুটো পার্টকে ভার্টিব্রাল জয়েন্টে ভাগ করি, তার কারণ আছে এখানে কিছু কিছু ডিজিজ তৈরি হয়। এটা আমি এখন আর বেশি ডেসক্রিপশনে যেতে পারছি না, আমি শেষ করতে পারবো। নেক্সট হচ্ছে আমাদের যে জায়গাটা, এই বেসিক জায়গাটা গেল। এবার এই বেসিক জায়গাটা থেকে আমরা যদি দেখি যে অনেক সময় কতগুলো লোকালাইজ সোয়েলিং হয়। আমরা রিউম্যাটয়েড আর্থ্রাইটিস যখন করছি তখন দেখি কতগুলো লোকালাইজ সোয়েলিং হয়। সেই সোয়েলিংগুলোকে অনেক সময় আমরা বলি রিউম্যাটয়েড নোডিউলস। এবার দেখুন কি মজার ব্যাপার একটা, আমরা যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করব, আমরা সব নোডিউলসগুলোকে রিউম্যাটিক আছে বলে রিউম্যাটেড নোডিউলস বলে দিলাম, কিন্তু ওখানে রিউম্যাটয়েড নোডিউলস যেমন আছে, তেমনি বনি গ্রোথ হতে পারে, তেমনি গাউটিটফি হতে পারে, তেমনি হ্যাভার্ডান নোডস হতে পারে। তাহলে এই যে হ্যাভার্ডান নোডস, গাউটিটফি, রিউম্যাটিক নোডিউলস অ্যান্ড বনি গ্রোথ,
এগুলো কিন্তু সব আলাদা আলাদা, কিন্তু বাইরে থেকে যদি আমি দেখি তাহলে সবগুলোকেই মনে হবে যেন একটা গ্রোথ তৈরি হয়েছে। তাহলে এই গ্রোথটাকে আইডেন্টিফাই করা, এবং এই গ্রোথটা আমরা অনেক সময় দেখি যে গ্রোথটা মুভ করছে কিনা। গ্রোথটাকে আমরা যদি দেখি, ক্লিনিক্যালি দেখি যে গ্রোথটা মুভ করছে কি করছে না, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো লক্ষণ যখন আমরা পেশেন্টের কাছ থেকে নেব, তখন কিন্তু এই লক্ষণের সাথে সাথে এইগুলোকেও বুঝতে হবে যে এই যে গ্রোথগুলো হচ্ছে কোনটা কোন ধরনের গ্রোথ। কারণ রিউম্যাটয়েড নোডিউলস সবচেয়ে কমনটা নিয়ে আমি বলছি, বাকিগুলো পরে আলোচনা করব। রিউম্যাটয়েড নোডিউলস, এই নোডিউলসটা হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার ভ্যারি করে, এবং এই যে ভ্যারি করছে, কারো কিসে ভ্যারি করছে, যে ভ্যারি করছে তার সাইজে ভ্যারি করছে, তার শেপ ভ্যারি করছে, এবং অনেক সময় এটার সাথে বনি লাম, অর্থাৎ বোনের মধ্যে একটা সোয়েলিং হলো, একটা হাড়ের মধ্যে সোয়েলিং হয়ে গেল, বেড়ে গেল, হাড়টা বড় হয়ে গেল, সেটাকে আমরা বলি বনি লাম্প। এই বনি লাম্পের সাথে অনেক সময় রিউম্যাটিক নোডিউলসটাকে একই রকম বোঝা যায়। এবং এই বনি লাম্পস ইন কেস অফ অস্টিও আর্থ্রাইটিস, এবং এই রিউম্যাটিক আর্থ্রাইটিস এন্ড রিউম্যাটিক ফিভার, এই যে দুটো, কারোর যদি হিস্ট্রি থাকে রিউম্যাটিক ফিভার, এবং সেই রিউম্যাটিক ফিভারের হিস্ট্রি থেকে রিউম্যাটিক নোডিউলস তৈরি হয়েছে, সেই কারণে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিক ফিভার, এই দুটোর ক্ষেত্রে জেনারেলি আমরা রিউম্যাটয়েড নোডিউলসটাকে আইডেন্টিফাই করতে পারি। তো এইগুলো গেল বেসিক ক্রাইটেরিয়া। তাহলে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস কি জিনিস? তাহলে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হলো একটা ইনফ্লামেশন, একটা পুরনো একটা ইনফ্লামেশন, যেখানে আইটিস হচ্ছে, আর্থ্রাইটিস হচ্ছে, এবং সেখানে এফেক্টিং হচ্ছে সাইনোভিয়াম, মানে ওই আগে বললাম সাইনোভিয়াল মেমব্রেন, জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল মেমব্রেন থাকে, সেই সাইনোভিয়াল মেমব্রেনটা এফেক্টেড হচ্ছে, এবং সেখানে এফেক্টেড হওয়ার ফলে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস হচ্ছে, আর কি হচ্ছে, রিউম্যাটয়েড ফ্যাক্টরটা পজিটিভ থাকছে, ব্লাডে যে রিউম্যাটয়েড ফ্যাক্টর থাকে সেটা পজিটিভ একটা কন্ডিশন থাকে। হলো এইটা হলো আমাদের যদি ছোট করে বলি আমরা, সেটা হচ্ছে রিউম্যাটিক আর্থ্রাইটিসের একটা পেশেন্টের এই কেস। এবার এই যে কেস, এই কেসটা যখন আমরা দেখছি, তার হিস্ট্রি নিতে যাব, কি হিস্ট্রি আছে। হিস্ট্রি একটা জেনেটিক ফ্যাক্টর থাকে, যে তার ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যায় যে তার একটা ফ্যামিলিতে আছে, বা তার বাবার আছে, জ্যাঠাল আছে, কাকাল আছে, এরকম আছে, তার ফ্যামিলি হিস্ট্রি একটা বড় ফ্যাক্টর থাকে। আর একটা বড় ফ্যাক্টর থাকছে যদি পেশেন্টের ক্ষেত্রে বা রোগীর ক্ষেত্রে ইমিউন সিস্টেমটা তার কম থাকে। এখন আমরা কোভিডের সময় বলি ইমিউনিটি কমে যাচ্ছে, ইমিউন সিস্টেম কম। কারণ কোনো মানুষ জন্ম হয়, তার লো ইমিউনিটি নিয়েই জন্ম হয়, তার ইমিউনিটিটা জেনারেলি কম থাকে, লো ইমিউনিটি নিয়ে জন্ম হচ্ছে। তাহলে এই লো ইমিউনিটি পেশেন্টদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে রিউম্যাটয়েড আর্থ্রাইটিস হওয়ার জন্য, কারণ তাদের ইমিউনিটি কম থাকার জন্য। অনেক সময় দেখা যায় যে একটা পিউবার্টিক এজ বা মেনোপোজাল এজ, বিশেষ করে মেনোপোজাল এজ, সেই মেনোপোজাল এজের সময় রিউম্যাটয়েড আর্থ্রাইটিস একটা ফিমেলের দেখা দিবে, কারণ এটা কমন, বেশিটাই দেখা যায় ফিমেলদের, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তাহলে মেনোপোজাল পিরিয়ড, অর্থাৎ মেন্স শেষ হয়ে গেল, তারপরে যে মেনোপোজাল পিরিয়ড শুরু হলো, সেই সময় দেখা যায় পেশেন্ট এই ধরনের কিছু লক্ষণ নিয়ে সে আসছে। তাহলে যখন আমি পেশেন্টকে যখন কেস টেকিং করবো, সেই কেস টেকিংয়ে কিন্তু আমাকে এটাকে লক্ষ্য রাখতে হবে, তার মেনোপোজাল পিরিয়ডটা শেষ হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে আবার আর্থ্রাইটিসের সিমটমটা তৈরি হচ্ছে। তাহলে আমাকে কম্বিনেশন করতে হচ্ছে। সেই কারণে যখন মেটেরিয়ামেডিকা দিয়ে যখন আমি মেডিসিন সিলেকশন করব, খুব কঠিন জায়গা কিন্তু
এই যে এই সিলেকশন অফ মেডিসিন, কারণ আমার এই বেসিক জায়গাটা যদি না থাকে, আমি বললাম এই ডান দিকে বাড়ছে না বা দিকে বাড়ছে, আমি কিছু বুঝলাম না। ডান দিকে বাড়ছে কেন বা দিকে বাড়ছে কেন বুঝলাম না, বইতে লেখা আছে, মেটেরিয়ালসে লেখা আছে ডান দিকে বাড়ছে, আমি সেই অনুযায়ী চলে গেলাম ডান দিকে বাড়ছে। আমার ডান পায়ে আর্থ্রাইটিস হচ্ছে, ডান পায়ে মুভমেন্ট করতে পারবো না, আমি বা পায়ে আর্থ্রাইটিস হয়নি, বা পা মুভমেন্ট করতে পারবো, তাহলে কোথাও যদি লেখা থেকে ডান পায়ে মুভমেন্ট করতে পারছি না, আমি সেই হিসেবে বইয়ের হিসেবে চলে যাবো। তাহলে আমার যে বেসিক ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটাকে আমি ফুলফিল করতে পারছি। সেই জন্য কেস চেকিং যখন করব তখন তার ক্রাইটেরিয়াকে ফুলফিল করতে হবে। সেই ফুলফিলের মধ্যে যদি আমরা দেখি যে পেশেন্ট মেনোপোজাল পেশেন্ট, তাই একটা ফিমেল পেশেন্ট, মেনোপোজাল পেশেন্ট, তার আর্থ্রাইটিস নিয়ে, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস নিয়ে এসছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এটা পজিটিভ একটা ফ্যাক্টর। এই পজিটিভ ফ্যাক্টরকে ধরে নিয়ে আমি এবার মেডিসিনের সিলেকশনের দিকে যাবো, যে কোন মেডিসিন এখানে হতে পারে, আসছি মেডিসিনের ক্ষেত্রে। তো এই ফ্যাক্টরগুলো জেনারেলি আমরা দেখতে পাই। নেক্সট কিছু কিছু লক্ষণ আমি বলে রাখি, যে এই লক্ষণগুলো জেনারেলি আমাদের রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে হতে পারে। যেমন পেশেন্ট মনে করতে পারে যে তার জয়েন্টটা, মানে যে জয়েন্টে আর্থ্রাইটিস হচ্ছে, বা বিগ জয়েন্ট বা স্মল জয়েন্ট যেগুলো আছে, সেই জয়েন্টগুলো স্টিফনেস হচ্ছে, ঠিক আছে। এবার আমি বলছে জয়েন্টগুলো যেন শক্ত হয়ে আছে, মুভ করতে পারছি না, হলো। এবার আমি যখন কেসটা কী করবো পেশেন্টের ক্ষেত্রে, সে কেসটাকে জিজ্ঞেস করবো আমি যে কখন এরকম মনে হচ্ছে আপনার। তাহলে সে তখন যদি বলে যে সকালবেলায় ঘুম থেকে উঠলেই আমি এটা সব থেকে বেশি মনে করি, তার মানে সারাদিন যে মনে করে না এরকমটা কথা নয়, কিন্তু পেশেন্ট এই রকম করে বলছে, স্পেসিফাই করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি মনে করছি আমার এটা বেশি আরও স্টিফ হয়ে যাচ্ছে। তাহলে পেশেন্ট কিন্তু ওই সময়টা যেটা ইন্ডিকেট করে দিচ্ছে, ওই সময়টা সে কিন্তু জয়েন্টটা স্টিফনেস ভালো বুঝতে পারছে। এবং জয়েন্ট পেইন সেটাও সে বুঝতে পারছে। এবং সে যে মুভমেন্ট করতে পারছে না, সকালবেলা উঠে তার মুভমেন্টটা, তার চলাফেরাটা কম করতে হচ্ছে, কারণ বেশি করলে তার মধ্যে কিন্তু কিছু সমস্যা দেখা দিচ্ছে, যে সে পারছে না, জোর করে করতে হচ্ছে। কোনো পেশেন্টের এই ব্যথার জন্য একটা জ্বর চলে আসে, গাটা একটু গরম গরম ভাব থাকে, এবং তার পুরো গা হাত পা যেন একটা ব্যথা অনুভব করে পেশেন্ট, তার লক্ষণের মধ্যে। আর একটা যেটা বড় সমস্যা যেটা হয়, এই রকম একটা কন্ডিশন যদি অনেক দিন ধরে চলে, তার ওয়েট লস হয়, এবং তার সাথে তার যে স্ট্রেংথ, বডির যে স্ট্রেংথ থাকে, একটা বডির যে স্ট্রেংথ দেওয়ার একটা ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটিটা অনেকটা কমে আসে। তবে এই লক্ষণগুলো আমরা পাবো। আমি যদি সেই পেশেন্টটাকে, এইবার পেশেন্ট এই কথা বললো, আমি পেশেন্টের কথার সাথে আমাদের ডাক্তার আমরা মিলিয়ে নিতে হবে। কী মিলিয়ে নেব এটাই যে তার জয়েন্টে ইনভলভমেন্ট হয়েছে, সেই ইনভলভমেন্টটা কত দূর হবে, মানে কোন জয়েন্টগুলো সে বলছে সব জয়েন্ট। এবার আমাকে দেখতে হবে ছোট জয়েন্ট থেকে বড় জয়েন্ট, কোন জয়েন্টটা তার ইনভলভমেন্ট বেশি হবে। রাইট সাইড হলো, লেফট সাইড হলো, দুটো হতে পারে। কোন জয়েন্ট, আমি ফিঙ্গার জয়েন্ট দেখলাম যেটা স্মল জয়েন্ট, সেটা বেশি ইনভলভমেন্ট হলো না বড় জয়েন্টগুলো ইনভলভমেন্ট হলো, এটা আমাদের খুঁজে বের করতে হবে। পেশেন্ট বললে পেশেন্টের কথা অনুযায়ী সেটাকে মিলিয়ে দেখতে হবে। এবং সেটা এক সাইড, কোন সাইড, এক সাইড হলো না দু সাইড হলো, ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, এটা আমার জানতে হবে। আর লিমিটেশন অফ মুভমেন্ট, এই লিমিটেশন অফ মুভমেন্ট কতটা। অনেকে ব্যথা হচ্ছে জোর করে হাঁটা চলা করছে, আবার কেউ ব্যথা হচ্ছে একটুখানিও নড়তে পারছে, স্লাইটলি নড়তে পারছে, পুরোটা নড়তে পারছে। তাহলে এই যে ব্যথা হচ্ছে, একটু নড়তে পারছে না, কেউ স্লাইটলি নড়তে পারছে, তাহলে এখানে আমাকে আলাদা আলাদা করতে হবে যে কোন পেশেন্ট কোন ধরনের মুভমেন্ট করতে পারছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কিছু ডিফর্মিটি হয়ে যায়। ডিফর্মিটি কি, যে আঙুলটা বেঁকে গেল, এই এলবো জয়েন্টটা বেঁকে গেল, তাহলে এইগুলোর কিছু ডিফর্মিটি আমরা বলি। সেই ডিফর্মিটিগুলো তার মধ্যে ডেভেলপ করে।
এখন সেই পেশেন্টের মধ্যে ডিফর্মিটিগুলো ডেভেলপ করছে কিনা সেটাও কিন্তু আমাদের দেখে নিতে হবে। সে কোথাও ফিঙ্গারটা বেঁকে গেল, কোথাও এলবো জয়েন্টটা বেঁকে গেল, কোথাও দেখা গেল শোল্ডার জয়েন্টটা মুভ করতে গিয়ে তার একদম মুভ করতে পারছে না, ধরে একবার চেষ্টা করা হচ্ছে সে মুভ করতে পারে কিনা, সে মুভ করতে পারছে না। তাহলে এই যে মুভ করতে পারলো কি পারলো না, এটা আমার কেস টেকিংয়ের মধ্যে আন্ডারে আসবে এবং সেখান থেকে আমি আলাদা করে ওষুধগুলোকে সিলেকশন করব। তাহলে এটা গেল বেসিক ক্রাইটেরিয়া। তাহলে এই বেসিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমি যদি কিছু মেডিসিনের সাথে কম্প্যারিজন করি, যেমন আমরা যদি ভাবি যে তাকে কনস্টিটিউশনাল মেডিসিন দেব, পেশেন্টের কনস্টিটিউশনটা কী রকম। কারণ দেখুন, আমি যে আলোচনা করলাম, স্মল জয়েন্ট হতে পারে, স্লাইটেস্ট মুভমেন্ট হতে পারে, তারপর হচ্ছে আরও কিছু কিছু কন্ডিশন আছে, ড্যাম্প হতে পারে, কোল্ড হতে পারে, তারপর হচ্ছে ডিজেনারেশন চেঞ্জ হতে পারে কিছু। তাহলে এই যে ব্যাপারগুলো হয়, এই ব্যাপারগুলোর ওপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন রকমের কনস্টিটিউশন তৈরি হয়। এবং এই যে কনস্টিটিউশনটা আছে, যেটা বেসিক একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের ওপরে ডিপেন্ড করে আমরা একটা মেডিসিনকে সিলেকশন করতে পারি, যাকে আমরা বলি কনস্টিটিউশনাল মেডিসিন। তাহলে সেই কনস্টিটিউশনাল মেডিসিন যদি ভাবি, এটা একটা ফ্যাক্টর। আবার কিছু ফ্যাক্টর আছে, কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো আমরা বললাম যে ইমিউন সিস্টেম এফেক্টেড হচ্ছে, আবার কিছু কিছু পেশেন্টের রিউমেটিজম হচ্ছে গ্রীষ্মকালে, অর্থাৎ যখন সামার হট সিজন, সেই হট সিজনের ক্ষেত্রে তার রিউমেটিজম হচ্ছে। তাহলে এই যে ডিফারেন্ট টাইপ অফ রিউমেটিজম তার হচ্ছে, এই বিভিন্ন সময় যদি দেখি আমরা, দেখার ফলে কি হলো, তাদেরকে আলাদা করা দরকার। এই যখন আলাদা করব, কিভাবে আলাদা করব? যদি আমি ভাবি থুজা একটা মেডিসিন, তাই তো? তাহলে থুজা আমরা সবাই জানি। তাহলে থুজাটাকে আমরা এখানে কিভাবে ভাববো? থুজাটাকে আমরা এখানে এই যে সিমটমগুলো আমরা পেলাম একটা পেশেন্টের ক্ষেত্রে, এই পেশেন্টের ক্ষেত্রে আমরা থুজাটাকে কিভাবে ভাবব? থুজাটা যদি আমাদের ভাবতে হয়, তাহলে অল্টারনেট ইমিউন সিস্টেম বা ইমিউন রেসপন্স বা ইমিউন রিয়াকশান, এই ধরনের যদি কোনো পেশেন্ট থাকে, সেই পেশেন্টের ক্ষেত্রে থুজার কথা আমরা ভাবতে পারি। এবং দেখবেন থুজাটা যদি আপনারা একটুখানি দেখবেন থুজার কতগুলো কন্ডিশন আছে, যে কন্ডিশনের ক্ষেত্রে যে একটা পেশেন্ট মাসকুলার টুইস্টিং, এটা থুজাতে আছে মাসকুলার টুইস্টিং, আবার কি পেন হচ্ছে, হিল রিজিয়নে পেন হচ্ছে, এবং সেখানে টেন্ডো অ্যাকিলিস যে টেন্ডান আছে, সেই টেন্ডানটা ইনভলভমেন্ট হচ্ছে, সেই ইনভলভমেন্টের জন্য পেন সেন্সেশন হচ্ছে, এবং সেই পেন সেন্সেশন এবং পেশেন্টের বেসিক কনস্টিটিউশন হলো অল্টারনেট ইমিউন রিয়াকশান হচ্ছে, অর্থাৎ তার ইমিউনিটিটা তার চেঞ্জ হচ্ছে। তাহলে এই এতগুলো ফ্যাক্টর আসলো এখানে, যেটা ক্ষেত্রে আমরা থুজাটা ভাবতে পারি। শুধু এইটুখানি ভাবলে হবে না, আবার অ্যানিম্যানের নিয়ম বা অ্যানিম্যানের কথা অনুযায়ী সেখানে আমাকে একটা মেন্টাল সিমটম তার আছে, সেই মেন্টাল সিমটমের উপর তাকে ভাবতে হবে, আবার তার মাইন্ডটা কীরকম আছে, এবং তার মাইন্ডে ফিক্সড আইডিয়াল মাইন্ড আছে, এবং এই যে ফিক্সড আইডিয়াল মাইন্ড থাকতে হবে, এবং সেখানে তার সেন্সিটিভনেস কতটা আছে। তাহলে এই কম্প্যারিজন করে যখন আমি পুরো পিকচার আকারে মেডিসিনের সাথে মেলাতে পারবো, তবেই আমি সেই মেডিসিনটাকে সিলেকশন করতে পারবো। তাহলে এরকম একটা খেলা খুঁজে। আবার যদি আমরা ভাবি রোডোডেনড্রন একটা ভালো মেডিসিন, দেখবেন রোডোডেনড্রনের ক্ষেত্রে খুব ভালো মেডিসিন একটা, কিন্তু
এই রোডোডেনড্রন কখন আমরা দেব, রোডোডেনড্রন আমরা কখন দেব? তো রোডোডেনড্রন যদি দিতে হয় কখন দিতে হবে? সেক্ষেত্রে হট সামার ওয়েদার, হট সামার ওয়েদার, এই হট সামার ওয়েদারের ক্ষেত্রে রোডোডেনড্রন আমরা ইউজ করতে পারি। তাহলে এই রোডোডেনড্রন হট সামার ওয়েদার পেশেন্ট পাশে বলল যে হট সামার ওয়েদার, তার সাথে আমি যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম সেই লক্ষণগুলো যদি সেই পেশেন্টের ক্ষেত্রে থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারি। কারণ রোডোডেনড্রনেই দেওয়া আছে, দেখবেন বইতেই দেওয়া আছে সব, একটু আর আমার কথা না কিছু, রিউম্যাটিক অ্যান্ড গাউটি সিমটমস। রোডোডেনড্রনে দেওয়া আছে রিউম্যাটিক অ্যান্ড গাউটি সিমটমস। এই সিমটমসটা সবচেয়ে ভালো বোঝা যায় ইন দ্য হট সিজন, বা হট সিজনে এই রিউম্যাটিজমটা সে খুব ইজিলি, বা এই সময় অ্যাগ্রাভেশন বলে, এটা যদি আমরা ভেবে মডালিটিতে যদি দেখি এই সময় তাকে অ্যাগ্রাভেশন। তাহলে এইটা যদি আমরা ভেবে নিলাম, এবং এর পার্টিকুলারলি এর যেমন আছে ফরগেটফুলনেস একটা মাইন্ড আছে, একটা মাইন্ড আছে, ফরগেটফুলনেস একটা মাইন্ড আছে, এবং ড্রেড অফ স্ট্রম অ্যান্ড ফরগেটফুলনেস একটা মাইন্ড রোডোডেনড্রনের আছে। তার সাথে এর রিউম্যাটিজমের যে সিমটম, রিউম্যাটিজম আমরা যেটা বললাম সেই রিউম্যাটিজমের সিমটমটা অনেকগুলো মিল হয়ে যাবে। কেন মিল হয়ে যাবে? যে বললাম জয়েন্টটা ফোলা ফোলা থাকবে, জয়েন্টটা সোলেন, এবং এই জয়েন্ট যখন সোলেন থাকবে সেটাকে আমরা বলি গাউটি ইনফ্লামেশন অফ গ্রেট টো জয়েন্ট, গাউটি ইনফ্লামেশন অফ গ্রেট টো জয়েন্ট, যেটাকে আমরা বলি রিউম্যাটিক টিয়ারিং ইন অল লিমিট, রিউম্যাটিক টিয়ারিং ইন অল লিমিট হলো। তাহলে এই যে আলাদা হচ্ছে, মেডিসিন আলাদা হচ্ছে, কিন্তু আমি যা সিমটম আমরা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ছি, যে সাইন সিমটম যা প্র্যাকটিস অফ মেডিসিনে পড়ছি তার সাথেই কিন্তু সব রিলেটেড, কিন্তু অবস্থা অনুযায়ী এই জায়গাটাই হোমিওপ্যাথির পিকুলারিটি, অবস্থা অনুযায়ী মেডিসিনগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। এবং এই রকম করে যদি দেওয়া যায়, রোডোডেনড্রনে আছে দেখবেন স্টিফনেস অফ নেক এবং পেন, শোল্ডার জয়েন্টে পেন আছে, আর্মে পেন আছে, রিস্ট জয়েন্টে পেন আছে, এবং এই পেনগুলো যে ব্যথাগুলো হচ্ছে মনে হবে যেন তার হাড়ের মধ্যে থেকে সেই ব্যথাটা উঠে আসছে, বা হাড়গুলোর মধ্যে তার ব্যথাটা আছে। তাহলে রোডোডেনড্রন একটা ভালো মেডিসিন এক্ষেত্রে। আবার আমরা যদি দেখি যে ব্রায়োনিয়া একদম কমন মেডিসিন, সবাই জানে ব্রায়োনিয়া একটা কমন মেডিসিন। তাহলে এই যে ব্রায়োনিয়া যে কমন মেডিসিন আমরা দেখি, এই কমন মেডিসিনটা কে লক্ষ্য করি যে ব্রায়োনিয়া তো সবাই জানে কি সিমটম আছে, কারণ আমরা জানি যে ব্রায়োনিয়ার ক্ষেত্রে একটা স্লাইটেস্ট মুভমেন্ট অ্যাগ্রাভেশন। তাহলে একটা রিউম্যাটিজমের পেশেন্ট তার তো স্লাইটেস্ট মুভমেন্টে অ্যাগ্রাভেশন হতেই পারে। তাহলে এই অ্যাগ্রাভেশনটা যখন তার হচ্ছে, এই অ্যাগ্রাভেশনটা ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা কি করে ভাববো? কারণ এবার যদি আমরা ব্রায়োনিয়ার পিকচারটাকে মনে করি যে কোন কন্ডিশনে আমি রিউম্যাটিক পেশেন্টের ক্ষেত্রে, রিউম্যাটিক আর্থ্রাইটিস পেশেন্টের ক্ষেত্রে ব্রায়োনিয়া দিতে হবে, তাহলে ব্রায়োনিয়ার পেশেন্টের পিকচারটা কীরকম হবে? ব্রায়োনিয়ার পেশেন্টের পিকচারটা যদি আমরা দেখি, কী কী কন্ডিশন আমরা পাবো? আমরা পাবো যে সেখানে একটা ড্রাইনেস থাকবে, সেই ড্রাইনেসটা কী ধরনের ড্রাইনেস হবে? দেখবেন আমরা বলি ব্রায়োনিয়ার পেশেন্টের প্রচুর থার্স্ট আছে, তাহলে থার্স্টটা কীরকম থার্স্ট? সে খেতে জল চাইছে। আবার এইখানটা ব্রায়োনিয়ার আরেকটা ফ্যাক্টর হচ্ছে এটা সেরাস মেমব্রেনের ওপরে কাজ করে, সেরাস মেমব্রেন, এই সেরাস মেমব্রেনের ওপরে কাজ করছে। আমরা যখন প্রথমে বলছিলাম সেখানে বলছিলাম যে সাইনোভিয়াল মেমব্রেনের কথা বলছিলাম। তাহলে এই সাইনোভিয়াল মেমব্রেন আর এই যে এখানে সেরাস টাইপ অফ যে মেমব্রেন,
এইগুলোর ওপরে যখন ব্রায়োনিয়া কাজ করছে সেক্ষেত্রে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুব ভালো একটা মেডিসিন, কারণ এটা একটা সেরাস মেমব্রেনের উপর ফাংশন করছে। এছাড়া এখানে যদি দেখি যে যখন খুব পেন হয় একটা পেশেন্টের, যদি রিউম্যাটিক আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেন হয়, পেশেন্ট বেসিক্যালি একটা ইরিটেবল পেশেন্ট হয়ে যায়, যে সে সবসময় যেন একটা ইরিটেবল কন্ডিশন থাকে। সেক্ষেত্রে পেশেন্ট ব্রায়োনিয়ার ক্ষেত্রে এক্সেসিভ ইরিটেবল যে কোনো বিষয়ের ওপর সে কিন্তু একটা ইরিটেবল কন্ডিশন একটা তার মধ্যে তৈরি হতে পারে। এছাড়া দেখবেন যদি বইতে দেখেন আপনারা, এইগুলো পড়ার পর এগুলো যদি দেখেন বইতে, যে ব্রায়োনিয়ার ক্ষেত্রে যে কি হয়, নি জয়েন্ট হাঁটুটা স্টিফ হতে পারে এবং পেইনফুল হতে পারে, হাঁটু স্টিফ হতে পারে, পেইনফুল হতে পারে। এখানে সাইনোভিয়াল মেমব্রেন যদি এফেক্টেড হয়, দেখুন সাইনোভিয়াল মেমব্রেন এফেক্টেড হলো, হাঁটুটা স্টিফ হয়ে গেল এবং হাঁটুটা পেইনফুল হয়ে গেল। এই হাঁটু স্টিফ এবং পেইনফুল হওয়ার পর পেশেন্টটা ইরিটেবল হলো এবং এটা একটা সেরাস মেমব্রেন এফেক্টেড হলো। আমি পেশেন্টকে ব্রায়োনিয়ার কথা ভাবতে পারি, বাকি আরও কিছু আমাদের নিতে হবে, তার মডালিটিটা নিতে হবে, নিয়ে আমরা ব্রায়োনিয়ার কথা ভাবতে পারি। তাহলে আমাদের মেডিসিন প্রচুর আছে, কিন্তু আমরা প্রপার যখন ইউজ করব, কিন্তু এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু আমাদের করার জন্য প্র্যাকটিস অফ মেডিসিনটাকে তো এইখানে দেখুন, এই হাঁটুটা যে বললাম পেইনফুল কন্ডিশন হলো, সোয়েলিং হলো, তাহলে এই সোয়েলিংটা যখন হয়, এই সোয়েলিংটা কি হলো, রেড সোয়েলিং এবং হট। আবার এটা বেলেডোনাতেও আছে, রেড সোয়েলিং আবার হট। তাহলে বেলেডোনাতে রেড সোয়েলিং আবার হট আছে, আবার ব্রায়োনিয়াতে আছে। তাহলে এই ডিফারেন্সিয়েশনটা, ব্রায়োনিয়ার সাথে বেলেডোনার এই যে ডিফারেন্সিয়েশনটা আমাদের করতে হবে। সেখানে আবার মডালিটি দেখতে হবে, মডালিটিতে দেখতে হবে যে সে কোন কন্ডিশনে ঠিক থাকে। সে ক্যানট সিট আপ, এবং এখানে যখন সে ওয়ার্স অর্থাৎ খারাপ অবস্থা তৈরি করছে, এনি মোশন অর মর্নিং, কোনো মুভমেন্ট করার ক্ষেত্রে তার অসুবিধা হচ্ছে, এবং মর্নিং আমি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের প্রথম লক্ষণ বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠলেই তার কষ্টটা বেড়ে যায়। এই কথাটাও কিন্তু ব্রায়োনিয়াল মডালিটির মধ্যে লেখা আছে, বইতে দেখে নেব। তাহলে মেডিসিন, প্র্যাকটিস অফ মেডিসিন, রিলেশন অফ ব্যাকটেরিয়া মেডিকা, এটা খুব ইম্পর্টেন্ট। আমি রোগী দেখব, রোগীর লক্ষণটাকে দেখব, সেই লক্ষণটাকে দেখার পর আমার এই ম্যাটেরিয়াতে যে সিমটমগুলো আছে, সেই সিমটমগুলোকে যদি রিলেশন করে আমি সিলেকশন করতে পারি, তাহলে দ্যাট সিলেকশন ইজ দ্য বেস্ট সিলেকশন। এবং সেই সিলেকশন করার পরে আমরা কিন্তু বিভিন্ন ওষুধ মেডিসিনগুলোকে আলাদা আলাদা করে পেশেন্টকে দিতে পারি। তাহলে এই মেডিসিনগুলো গেল। এছাড়াও আমরা অনেকগুলো মেডিসিন ভাবতে পারি, যেগুলো এই কম সময়ের মধ্যে ডিসকাস করা সম্ভব নয়। আমি নামগুলো কয়েকটা বলে রাখছি, আমি আমার কেসগুলোর ক্ষেত্রে ভেবে দিয়েছিলাম যেগুলো, সেটা হচ্ছে মেডোরিনাম আছে, সিফিলিনাম আছে, আবার রেডিয়াম ব্রোম, যেখানে একটা ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয়ে যায়। অর্থাৎ একটা পেশেন্টের রিউম্যাটয়েড আর্থ্রাইটিস আছে, তার মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জেস শুরু হয়ে গেছে, সেখানে রেডিয়াম ব্রোম আমরা ইউজ করতে পারি। আবার যেমন আছে ওই কস্টিকাম আছে, আবার আছে যেমন অ্যাক্টিয়া স্পাইকেটা আছে। অ্যাক্টিয়া স্পাইকেটা ইন জেনারেলি স্মল জয়েন্ট যেগুলো আছে, স্মল জয়েন্টগুলো, হাতের জয়েন্টগুলো, স্মল জয়েন্টগুলো যখন ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা অ্যাক্টিয়া স্পাইকেটা ব্যবহার করতে পারি। তো রাস্টাক্স আছে, রাস্টাক্সের কিছু কন্ডিশন থাকে, যে কন্ডিশনগুলোতে আমরা রাস্টাক্স দিতে পারি। আবার আছে ফর্মিকা অ্যাসিডাম আছে, সেই ফর্মিকা অ্যাসিডাম এবং কোলোফাইলাম, এইগুলো আমরা কিন্তু রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি।
তো এইগুলো এক একটা মেডিসিন আলোচনা করতে গেলে এক একটা লাইন ধরে তার মিনিং ধরে তার প্র্যাকটিস অফ মেডিসিনের লক্ষণগুলো যদি আলোচনা করে করা যায়, সেক্ষেত্রে আমরা অনেক বেশি কিন্তু এটাকে ব্যবহারযোগ্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো এই কম সময়ের মধ্যে সব কিছু করা তো সম্ভব নয়, তাই আমি সবাইকে অনুরোধ করব, আমি তো আমার এইটুখানি সময়ের মধ্যে যেটুখানি আমি বললাম, কারোর যদি কোনো কিছু বিষয়ে এই কম্পারিজম জানা দরকার থাকে আমাকে জানাবেন, আমি অবশ্যই বলে দেবো। এই কম সময়ের মধ্যে সব কিছু করা সম্ভব নয়। রিউম্যাটিক ফ্যাক্টরটা অনেক অনেক বড়, এবং সেখানে অনেক কিছু ডিসকাশনের ব্যাপার থেকে তার কিছু কমপ্লিকেশন, রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের কিছু কমপ্লিকেশন, এবার তার প্যাথোলজি আছে, এবার কোন কোন টেস্ট আমি পেশেন্টকে করতে দেবো, যে টেস্টগুলো করলে আমরা ডায়াগনোসিসের একটা জায়গায় আসতে পারবো। আমাদের তো ডায়াগনোসিসের একটা জায়গা দরকার, সেগুলো কোন টেস্ট আমরা এক্স রে করতে দিতে পারি, এক্স রে করলে কী ধরনের এক্স রে চেঞ্জ দেখতে পাবো এটাও জানতে হবে আমাকে। আমি খেলে একটা মেডিসিন দিয়ে ছেড়ে দিলাম সেটা তো নয়, একটা এক্স রে করতে দিলাম, এক্স রে প্লেট আসলো, সেই প্লেটে কী চেঞ্জ হতে পারবে এবং সেই চেঞ্জটা কত দিনের হতে পারে সেটাও আমাকে দেখে জানতে হবে। অর্থাৎ এটা 2 মাস, 3 মাস, 6 মাস, 3 বছর, 4 বছর, 10 বছর একটা পেশেন্টরা এসে জেনারেলি বলে আমার হাঁটুতে ব্যথা কদিন ধরে, 3 মাস ধরে, দেখা গেল তার 3 বছর ধরে ব্যথা। তাহলে এই যে পেশেন্টের সাথে কথা বলা, পেশেন্টকে এনকোয়ারি করা, পেশেন্টের কাছ থেকে সিমটমটাকে নিয়ে প্র্যাকটিস অফ মেডিসিন, প্যাথোলজি এবং তার সাথে যে মেটেরিয়াল সাথে রিলেশন করা, এটা হচ্ছে ডাক্তারের কাজ। তো এখানে এই প্যাথোলজিগুলো আলোচনা করা দরকার, যে আমি এক্স রে প্লেটে কী চেঞ্জ পাবো, যে চেঞ্জটা দেখলে আমি বলবো যে আর্লি চেঞ্জেস হচ্ছে না লেট চেঞ্জেস হচ্ছে। তারপরে তার মধ্যে কিছু টেস্ট আছে, ব্লাডের কিছু টেস্ট চেঞ্জ হতে পারে। আবার এই যে হাঁটুতে সোয়েলিং থাকলে সেখানে কি বললাম সাইনোভিয়াল মেমব্রেন আছে, সাইনোভিয়াল ফ্লুইড আছে, তাহলে সাইনোভিয়াল ফ্লুইডটাকে আমরা রিপোর্ট করতে পারি, সেই সাইনোভিয়াল ফ্লুইডের অ্যানালাইসিস করতে পারি, যে সাইনোভিয়াল ফ্লুইডের অ্যানালাইসিসের মধ্যে তার সেখানে কি কি আছে, সেখানে কি কি পাওয়া যাচ্ছে, সেটা বেশি হচ্ছে কিনা কম হচ্ছে কিনা। কারণ একটা সাইনোভিয়াল ফ্লুইডকে যদি আমরা অ্যানালাইসিস করি, তার মধ্যে আছে কালার আছে, তার ভিসকোসিটি আছে, তার মিওসিন প্লট আছে, তার সেল কাউন্ট আছে, তাহলে এইগুলো অল্টারনেট হয়। আমার মাথায় আছে আমি হোমিওপ্যাথি মেডিসিন দেব, কিন্তু আমাকে সবটা বুঝে নিয়ে আইডেন্টিফাই করে জেনে নিতে হবে, সার্চ করতে হবে, করে নিয়ে তারপরে দিতে হবে, তাহলে পেশেন্টটাও ঠিক থাকে, আমার মেডিসিনটাও ঠিক সিলেকশন করা যায়। আবার এই যে সাইনোভিয়াল মেমব্রেন আছে, সেই সাইনোভিয়াল মেমব্রেনও বায়োপসি করা যায়। সেই বায়োপসি করার ফলে সেখানে কিছু অ্যাবনর্মাল সেল ডেভেলপ করছে কিনা, যে অ্যাবনর্মাল সেল থেকে পরবর্তীকালে ম্যালিগনেন্ট সেল ডেভেলপ করলো, ক্যান্সার হয়ে গেল, এইগুলো হচ্ছে কিনা, তাহলে সবগুলোই আমাকে ক্লিয়ারলি জানতে হবে। এই এতগুলো বড় ফ্যাক্টরটা এত কম সময়ের মধ্যে, এত ছোট সময়ের মধ্যে করা সম্ভব নয়। আমি আমার সাধ্য মতো যতটুকু পারলাম বললাম। আপনাদের যদি কারোর অসুবিধা হয় আপনি জানাবেন, আমি আবার দরকার ডিসকাস করব। এবং সবাইকে আগামীকাল ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুভরাত্রি, এবং সবাই এই ক্লাসে থাকার জন্য সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমি আমার আজকে ক্লাস শেষ করলাম।